আসসালামু আলাইকুম এভরিওয়ান। নীল প্রজাপতি গল্পের সিজন 2 ফার্স্ট পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রাকিব, তুমি আরেকটা বিয়ে করো। দিশা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। হঠাৎ দিশার মুখে এই কথা শুনে আমি চমকে উঠলাম। দিশা আর আমি একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমাদের বিয়ের 1.5 বছর পর দিশা এটা কি বলছে? তার মানে দিশা কি আমার সাথে সুখী না? আমি কি দিশাকে সুখে রাখতে পারিনি? মনে হাজারটা প্রশ্ন ভেসে আসছে। তাই আমি কিছুই না বুঝে দিশাকে বললাম, দিশা কি বলছো তুমি? বুঝিনি। দিশা বলল, বলছি তুমি আরেকটা বিয়ে করো। আমি বললাম কেন? দিশা বলল, কারণটা তুমি ভালোই জানো। আমি বললাম আমি কিছুই বুঝতেছি না। আম্মু কিছু বলেছে? দিশা আর কোনো কথা না বলে আমার বুকে নীরবে কান্না করতে লাগলো। কি আপনারা কিছুই বুঝতেছেন না, তাই তো? তাহলে চলেন আপনাদের বিয়ের প্রথম দিন মানে 1.5 বছর আগে ফিরে যাই। 1.5 বছর আগে আমি দিশাকে নিয়ে একা একা বিয়ে করেছিলাম কাজী অফিসে। তাই আব্বু আম্মু আবার আমাদের বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিতে চাইলো। তাই আজ আমাদের বাসায় বিয়ের অনুষ্ঠান। সেজন্য দিশাকে সাজানোর জন্য অনেক বড় বিউটিশিয়ান আনা হলো, কিন্তু দিশা মানা করে দিল। তাই আম্মুকে দিশা বলল, আম্মু আম্মু বলল, বলো দিশা। দিশা বলল, আমি এইসব বিউটিশিয়ানদের কাছে সাজবো না। আম্মু বলল, কেন? এরা তো বিখ্যাত বিউটিশিয়ান। দিশা বলল, তবুও প্লিজ আপনি মানা করে দিন না। আম্মু বলল, তাহলে কিভাবে সাজবে? আজকে তো অনেক মানুষ আসবে, একটু না সাজলে কি হয়? দিশা বলল, সেটা আমি ম্যানেজ করে নিচ্ছি, আপনি মানা করে দেন না প্লিজ। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে। দিশা বলল, থ্যাংক ইউ আম্মু। বলেই দিশা আম্মুকে জড়িয়ে ধরলো। বিউটিশিয়ানদের আম্মু মানা করে দিল, তাই ওরা চলে গেল। বাসায় বিয়ের কাজ, তাই আমি অনেক কাজ করছি। রুমের পাশ দিয়ে যেতেই কে যেন পিছন থেকে কলার টেনে নিয়ে রুমের মধ্যে নিয়ে গেল আমাকে। রুমের ভিতর নিয়ে গিয়ে সে দরজা আটকে দিল। আমি পিছন ঘুরে দেখি, এ কি, এটা তো দিশা। আমার দিকে তাকিয়ে মিটমিটে হাসছে। আমি ওকে বললাম, কি ব্যাপার দিশা, তুমি আমাকে রুমে এভাবে নিয়ে এলে কেন? দিশা বলল, কি করব, আমার জামাই তো এত কাজ করছে, নিজের বউকে সে ভুলেই গেছে কাজের ঠেলায়। বউয়ের জন্য তার কাছে সময়ই নেই। তারপর আমি দিশার দিকে এগিয়ে যেতে যেতে বললাম, ও আমার বউয়ের বুঝি সময় চাই? দিশা বলল, এই কি করছো, একদম কাছে আসার চেষ্টা করবে না, বাসা ভর্তি অনেক মানুষ, আমি কিন্তু চিৎকার করব। আমি বললাম, দাও চিৎকার। বলেই দিশার আরো কাছে যেতে লাগলাম। দিশা পিছনে যেতে লাগলো। এক সময় দিশা দরজার সাথে ঠেকে গেল। আমিও দিশার অনেক কাছে চলে গেলাম। দিশার কাছে যেতেই দিশা চোখটা বন্ধ করে নিল। তারপর দিশার এরকম ভয় পাওয়া দেখে আমার মনে মনে অনেক হাসি লাগছে। তাই কোনো রকম হাসি চেপে দিশার কপালে আলতো করে চুমু দিলাম। দিশা আমার এমন করা দেখে সেও একটু সাহস পেল আর চোখ খুললো। তারপর দিশাও আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। ওই অবস্থায় আমি দিশাকে বললাম, বলো এখন কেন ডাকলে? আমার আরো কিছু কাজ আছে। দিশা বলল, কাজকে গুল্লি মারো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি বললাম, বলো কি সারপ্রাইজ? দিশা বলল, আমাকে সাজিয়ে দিতে হবে। আমি বললাম, হ্যাঁ, তার জন্য শহরের বিখ্যাত বিউটিশিয়ানদের আনা হয়েছে, তো তারা সাজিয়ে দিবে। দিশা বলল, তাদেরকে আমি আম্মুকে দিয়ে বিদায় করেছি। আমি বললাম, কেন, তাহলে কে সাজিয়ে দিবে? দিশা বলল, এই তুমি কি গাধা নাকি? তোমার জন্যই তো এত কিছু করলাম, তুমি সাজিয়ে দিবে? তারপর আমি দিশাকে জড়িয়ে ধরা অবস্থা থেকেই ছেড়ে দিয়ে অবাক হয়ে বললাম, সত্যি তুমি আমার জন্য তাদের বিদায় করেছো? আমি তোমাকে সাজিয়ে দিব? দিশা বলল, জি আমার একমাত্র জামাই। আমি বললাম, থ্যাংক ইউ আমার কিউট বউ। এখন তুমি গোসল করে আসো, আমিও ততক্ষণে একটু কাজ করে আসি। দিশা বলল, না, তোমার কোথাও যাওয়া নেই, কাজ করার অনেক মানুষ আছে, তুমি এখানে বসে থাকো, আমি গোসল করে আসি। আমি বললাম, কিন্তু? দিশা বলল, আবার কিন্তু বলে? আমি যেটা বলেছি সেটাই। আমি বললাম, ওকে আমার সোনা বউ। দিশা বলল, এই তো আমার কিউট জামাই। আমি একটু দুষ্টামি করে দিশাকে বললাম, দিশা আমিও তোমার সাথে গোসল করতে আসি। দিশা বলল, ফাজিল ছেলে, বসো এখানে। আমি বললাম, ওকে। তারপর দিশাও মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিট পর দিশা ওয়াশরুম থেকে বের হলো। শাড়ি পরে বের হইছে, চুল বেয়ে টপ টপ করে কোমরে পানি পড়ছে, মনটাকে যেন ঘায়েল করে দিল। তারপর দিশা আমাকে বলল, এভাবে কি দেখছো? আমি বললাম, আমার বউকে দেখি। দিশা বলল, আগে কখনো দেখোনি? আমি বললাম, দেখছি, কিন্তু আমার বউটা আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে, সেটা খেয়াল করিনি। দিশা বলল, থাক, আর পাম দিতে হবে না। আমি বললাম, রাকিব কখনো পাম দেয় না। যাই হোক, তুমি বিয়ের জন্য কি পরবা, শাড়ি নাকি লেহেঙ্গা? দুইটাই আছে। দিশা বলল, আমি বাঙালি নারী, শাড়ি আমার অহংকার, এইসব বিদেশি কালচার আমি মানতে পারবো না, তাই শাড়ি পরবো। আমি বললাম, গুড ডিসিশন, আমিও এটাই চাই। তা তুমি যে শাড়ি পরছো, তাই বলে এটা?
দিশা বলল, আরে না, বিয়ের শাড়ি আলাদা। তারপর দিশা ওয়ার্ড্রপ থেকে একটা সুন্দর শাড়ি বের করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও। আমি বললাম, এটা কি করব? দিশা বলল, আরে গাধা, তুমি তো শাড়ি পরিয়ে দিবে নাকি? আমি বললাম, ও সরি। তারপর আমি দিশাকে বললাম, নাও খুলে ফেলো। দিশা বলল, কি খুলবো? আমি বললাম, আরে ওই শাড়ি খুলে ফেলো, এটা পরাইতে হবে না। দিশা বলল, ও আচ্ছা ঠিক আছে। বলেই দিশা আগের শাড়িটা খুলে ফেললো। তারপর আমি দিশাকে শাড়ি পরানোর জন্য প্রথমে শাড়ির এক কোণা দিশার পেটের ওখানে গুজে দিলাম। দিশা আমার স্পর্শ পেয়ে চোখ বন্ধ করে আসে। তারপর একটা রাউন্ড দিয়ে কুচি করার জন্য রেখে বাকি অংশ আসল হিসাবে দিশার কাঁধে তুলে দিলাম। তারপর আমি শাড়ির কুচি করে দিশার নাভি বরাবর গুজে দিলাম, আর সাথে সাথে দিশাও আমাকে জড়িয়ে ধরলো। তারপর দিশাকে ড্রেসিং টেবিলের সামনে বসালাম আর কাঁধে মাথা রেখে বললাম, বাহ, আমার বউকে তো অনেক সুন্দর লাগছে। দিশা বলল, এখন সাজিয়ে দাও। তারপর আমি দিশার কথা মতো ওকে সাজিয়ে দিলাম। অবশ্য দিশাই ডিরেকশন দিয়েছে আর আমি শুধু সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দেওয়ার পর দিশার মাথায় শেষে ঘুমটাটা তুলে দিলাম। একদম বউ বউ লাগছে দিশাকে। তারপর দিশা আমাকে বলল, যাও তুমি গোসল করে আসো। আমি বললাম, আচ্ছা। বলেই আমি ওয়াশরুমে চলে আসলাম। গোসল ছেড়ে বাইরে এসে আমিও শেরওয়ানি পরে নিলাম। দিশা বলল, পাগড়িটা আমি দিয়ে দিই। আমি বললাম, আচ্ছা দাও। তারপর দিশা আমার মাথায় পাগড়ি দিয়ে দিল। দিশা আমাকে বলল, বাহ, আমার জামাইকে তো অনেক কিউট লাগছে, নিচে অনেক মেয়ে আছে, আমার জামাইয়ের নজর লাগবে। বলেই দিশার চোখের কাজল আমার কানের নিচে দিয়ে দিল। তারপর বলল, হ্যাঁ এখন ঠিক আছে। আমি বললাম, চলো নিচে যাবে না? সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। দিশা বলল, এভাবে যাব না। আমি বললাম, তাহলে কিভাবে যাবা? দিশা বলল, আমাকে কোলে করে নিচে চলো। আমি বললাম, তুমি কি পাগল হইছো? নিচে কত আত্মীয় স্বজন আছে, তারা কি মনে করবে? দিশা বলল, আমার জামাইয়ের কোলে করে যাব, তাতে কার কি? আমি বললাম, নিচে গিয়ে কি বলবে যদি কেউ জিজ্ঞেস করে? দিশা বলল, বলবে আমার পায়ে ব্যথা লাগছে। আমি বললাম, বাহ, কি হিটলারি বুদ্ধি। দিশা বলল, এখন বেশি কথা না বলে কোলে নাও। কি আর করার, দিশার কথা মতো ওকে কোলে তুলে নিলাম। ওরে বাবারে, এত ভারী কেন? দিশাকে কোলে নিয়ে ওকে বললাম, দিশা তোমার ওজন জানি কত? দিশা বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, আরে বলো না প্লিজ। দিশা বলল, 49 কেজি। কেন, আমি মোটা বুঝি? আমি বললাম, আরে না, আমার তো 1 কেজি কমই লাগছে। দিশা বলল, হয়েছে, এখন কথা না বলে তাড়াতাড়ি চলো। আমি বললাম, ওকে ম্যাম। বলেই আমি দিশাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে নিচে যেতে লাগলাম। সিঁড়ির কাছে যেতে সবাই আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় কোনো এলিয়েন দেখছে। সবার তাকিয়ে থাকা দেখে দিশা মনে হয় লজ্জা পাইছে, তাই ও আমার বুকে মাথা রেখে মুখ লুকালো। মনে মনে ভাবলাম, শালা এখন আমি কি দিয়ে মুখ লুকাই। স্টেজের কাছে আসতেই দিশাকে কোল থেকে নামিয়ে বসিয়ে দিলাম। আম্মু আমার কাছে এসে বলল, কি রে দিশার কি হয়েছে, তুই কোলে করে নিয়ে আসলি যে? আমি বললাম, আম্মু ওর পায়ে একটু ব্যথা লাগছে, তাই হাঁটতে কষ্ট হচ্ছে, এজন্য কোলে করে নিয়ে আসলাম। আম্মু বলল, কি করে লাগলো? আমি বললাম, সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো। আমি গেলাম। বলেই সেখান থেকে কেটে পড়লাম। না হলে যে আরো কত প্রশ্নের সম্মুখীন হতে হতো আল্লাহ জানে। তাই দিশা যেহেতু এরকম করতে বাধ্য করেছে, তাই দিশাকেই ফাঁসিয়ে দিলাম। এখন আম্মু দিশাকে জিজ্ঞেস করলো, দিশা মা, পায়ে লাগলো কি করে? দিশা বলল, ইয়া মানে আম্মু সিঁড়িতে উঠতে গিয়ে লাগছে। আম্মু বলল, একটু দেখে শুনে চলতে পারো না? দিশা বলল, সরি আম্মু, আমি অন্য স্টেজে বসে আছি, অনেক আত্মীয় স্বজন আসছে, আব্বুর অনেক বিজনেস পার্টনার, সাথে আরো অনেক রিলেটিভ। মানুষে আমাদের বাসাটা গিজগিজ করছে। আমার বন্ধুরাও এসে হাজির হলো। এসেই মেহেদি বলল, কিরে বর, কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। শালা তোদের এতক্ষণে আসার সময় হলো? মেহেদি বলল, সরি দোস্ত, বিয়ের গিফট কিনতে দেরি হয়ে গেল। আমি বললাম, তাই নাকি? তা কি কিনছিস দেখি? টানা বলল, না, পরে দেখিস। আমি বললাম, আমি তো এখনই দেখবো, মনে হচ্ছে ডালমেকুস কালাহে। তাই আমি ওদের থেকে কেড়ে নিয়ে গিফট খুললাম। শালারা দেখি আমার জন্য মাটির হাড়ি পাতিল সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসছে। আমার ওদের গিফট দেখে অনেক হাসি পেল, কিন্তু নতুন বর তাই হাসলাম না। এই তোদের গিফট? টানা বলল, আমরা আনকমন জিনিস দিতে পছন্দ করি। আমি বললাম, কিরে মেহেদি, এই বলদ এত কথা শিখলো কেমনে? বলেই আমরা সবাই মিলে হাসতে লাগলাম। তারপর মেহেদি বলল, শেষ পর্যন্ত তুই তাহলে দিশাকে বিয়ে করেই নিলি? আমি বললাম, আমি বলছিলাম না ও এমন মেয়ে নয়? মেহেদি বলল, তা ভাবি তো অনেক সুন্দর। আমি বললাম, নজর দিবি না। বিয়ের কাজ শেষে মেহমানদের খাওয়া দাওয়া করানো হলো আত্মীয় স্বজনের ভিড়ে, আর মেহমানদারি করতে করতে আমারই খাওয়া হলো না। সন্ধ্যার মধ্যে বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল।
সব আত্মীয় স্বজনরা চলে গেছে। আম্মু আমার কাছে এসে বলল, দিশাকে উপরে নিয়ে যা। আমি বললাম, আমাকে নিয়ে যেতে হবে কেন, ও যাক। আম্মু বলল, আরে গাধা, ওর পায়ে না ব্যথা, কিভাবে যাবে? আরে বাহ, তারা দেখছি মিথ্যাকে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। তারপর আমি বললাম, ও সরি, মনে ছিল না। তারপর আমি দিশার কাছে গেলাম। দিশা আমাকে বলল, কি কিছু বলবে? আমি বললাম, তোমাকে আবার কোলে করে নিয়ে যেতে হবে। দিশা বলল, কেন? আমি বললাম, আরে আমার গাধি, সকালে যে নাটক করেছিলে এটা তো আম্মু সত্যি ভাবছে তাই। দিশা বলল, এই খবরদার আমাকে গাধি বলবে না, তাহলে তো আমারই ভালো। নাও, কোলে নাও। আমি বললাম, হ্যাঁ, তোমার তো ভালোই লাগবে। দিশা বলল, বেশি কথা না বলে কোলে নাও। আমি বললাম, বলেই আমি দিশাকে আবার কোলে তুলে নিলাম। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে দিশাকে আমার রুমে নিয়ে আসলাম। তারপর আমি বললাম, আচ্ছা তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, আমি নিচে যাই, অনেক কাজ পড়ে আছে, আম্মু একা সামাল দিতে পারবে না। দিশা বলল, আচ্ছা। বলেই দিশা ওয়াশরুমে চলে গেল, আর আমিও নিচে চলে আসলাম। একটু পর দিশাও চেঞ্জ করে নিচে চলে আসলো। দিশাও কাজে লেগে পড়লো। আম্মু অনেক বারণ করা সত্ত্বেও দিশা কাজ করলো। কাজ শেষ করতে করতে প্রায় রাত 10টা বেজে গেল। অনেক ক্ষুধা লাগছে, তাই আম্মুকে বললাম, আম্মু কিছু খাবার হবে, অনেক ক্ষুধা লাগছে। আম্মু বলল, কেন, দুপুরে খাওয়া দাওয়া করিসনি? আমি বললাম, না, সময় পাইনি। আম্মু বলল, আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি দিশাকে দিয়ে উপরে খাবার পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম, ওকে। বলেই আমি উপরে চলে গেলাম। উপরে এসে ফ্রেশ হয়ে নিলাম। একটু পর দিশাও খাবার নিয়ে এলো। খাটে বসতেই দিশা আমাকে বলল, আমি খাইয়ে দিই। আমি বললাম, ঠিক আছে, দাও। তারপর দিশা আমাকে তুলে খাওয়াতে লাগলো। খাবার সময় মনে হলো দিশাও তো দুপুরে কিছু খায়নি, তাই আমি জিজ্ঞেস করলাম, তুমি খাইছো? দিশা বলল, আমি পরে খেয়ে নিব। আমি বললাম, কেন, আমি খাইয়ে দিলে কি সমস্যা? দিশা বলল, কি বলো, সমস্যা হবে কেন? আমি বললাম, তাহলে বেশি কথা না বলে হা করো দেখি। তারপর আমার কথা মতো দিশা হা করলো, আর আমিও দিশাকে খাইয়ে দিলাম। এভাবে দুজন দুজনকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে দিশা বলল, আমি প্লেটটা রেখে আসি। আমি বললাম, ঠিক আছে। তারপর দিশা প্লেটটার নিচে রেখে কিছুক্ষণের মধ্যেই আমার রুমে ফিরে আসলো। এসে দেখে আমি ফোনে ফেসবুক চালাচ্ছি। দিশা এসে এই কোনো কথা না বলে আমার থেকে ফোনটা নিয়ে অফ করে আবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। তাই আমি অবাক হয়ে দিশাকে জিজ্ঞেস করলাম, এটা কি হলো? দিশা বলল, আজকে সারাদিন অনেক ধকল গেছে, তুমি অনেক ক্লান্ত, তাই প্লিজ আজকে আর ফোন চালিও না, ঘুমিয়ে পড়ো প্লিজ। আমি বললাম, আমার এতটা কেয়ার করো কেন তুমি? দিশা বলল, কারণ অনেক ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। আমি বললাম, শোনো। দিশা বলল, বলো। আমি বললাম, আমিও। দিশা বলল, আমিও কি? আমি বললাম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। দিশা বলল, তাহলে এখন ঘুমিয়ে পড়ো প্লিজ। আমি বললাম, ওকে। বলেই আমিও দিশাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি দিশা আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। দিশা ঘুমিয়ে আছে, তাই আমি ওকে এই সুযোগে বললাম, আই লাভ ইউ দিশা, সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখবো। কিন্তু দিশা আমাকে অবাক করে সে উত্তর দিল, আই লাভ ইউ টু সোনা, আমিও সারা জীবন তোমার হয়ে এভাবে আগলে থাকতে চাই। দিশার কথা শুনে বুঝতে পারলাম দিশা জেগে আছে। কিছুটা লজ্জা পেলাম আমি। লজ্জা মাখা মুখ নিয়ে বললাম, তুমি জেগে আছো? দিশা বলল, আমি বললাম, তাহলে এখন ওঠো, আমাকে উঠতে হবে। দিশা বলল, না, আর একটু থাকি না। আমি বললাম, না, এখন আর এক মুহূর্ত না। তারপর দিশা আমার বুক থেকে উঠে গেল। দুইজন ফ্রেশ হয়ে নিচে গেলাম, নাস্তা করছি। হঠাৎ নাস্তার টেবিলে আব্বু বলে উঠলো, রাকিব। আমি বললাম, জি আব্বু। আব্বু বলল, তোদের তো এখনো হানিমুন হয়নি, তাই না? আব্বুর কথা শুনে দিশা আমার দিকে লজ্জা মাখা মুখ নিয়ে তাকালো। ও লজ্জায় পুরো লাল হয়ে গেছে। তখন আম্মু বলল, একদম আমার মনের কথা বলছো, তা তোমরা কোথায় যেতে চাও বলো? আব্বু বলল, মালদ্বীপ থেকে ঘুরে আসো। কি বলো? দিশা আমাকে পা দিয়ে স্পর্শ করতে আমি দিশার দিকে তাকালাম। দিশা ইশারায় আমাকে নিষেধ করলো। তার মানে দিশা দেশের বাইরে যেতে চাই না। আমাদের চুপ থাকা দেখে আব্বু আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? বলো কোথায় যেতে চাও? আমি বললাম, আব্বু আপনি দিশাকে জিজ্ঞেস করেন ও কোথায় যেতে চাই, ও যেখানে যাবে আমি সেখানেই রাজি। আব্বু বলল, ও তো বলো দিশা মামুনি, তোমরা কোথায় যেতে চাও? তারপর দিশা বলল, আব্বু আমরা যাব, তবে একটা শর্ত আছে। আব্বু বলল, কি শর্ত মামুনি? দিশা বলল, আমাদের সাথে আপনাদেরও যেতে হবে। আব্বু বলল, কি বলছো মামুনি, হানিমুন তোমাদের, আমরা কি করব? দিশা বলল, আমি কোনো কথা শুনতে চাই না, আপনাদেরও যেতে হবে, ব্যাস, না হলে আমরা যাব না। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় যেতে চাও বলো?
দিশা বলল, রাকিবের মুখে শুনেছি আপনাদের গ্রামেও নাকি বাসা আছে আর অনেক সুন্দর, তাই আমি চাই আমরা সকলে মিলে কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে। আব্বু বলল, কি এত জায়গা থাকতে তুমি এই সামান্য গ্রামের বাড়ি যাবে? দিশা বলল, এটা মোটেও সামান্য ব্যাপার নয় আব্বু, গ্রামটাই আমাদের শিখর, আর শিখরের খুব কাছাকাছি গেলে মনটা অনেক ভালো হয়ে যায়। আর তাছাড়া গ্রামই আমার অনেক ভালো লাগে। চলেন না আব্বু, আমরা সবাই মিলে কয়েকদিনের জন্য ওখানে যাই, অনেক মজা হবে। আব্বু বলল, রাকিবের আম্মু তুমি কি বলো? আম্মু বলল, খারাপ হয় না, যাওয়া যায়। আর তাছাড়া অনেকদিন গ্রামে যাওয়া হয় না, এই সুযোগে ঘুরে আসা যাক। আব্বু বলল, ঠিক আছে, তোমরা সবাই যখন ওখানে যেতে চাও তাহলে আমারও কোনো আপত্তি নেই। দিশা বলল, থ্যাংক ইউ সো মাচ আব্বু। আব্বু বলল, তাহলে কবে যাওয়া যায়? আম্মু বলল, কালকেই চলো তাহলে। আব্বু বলল, ঠিক আছে, তাহলে তোমরা সবাই রেডি হয়ে থাকো, ব্যাগপত্র গুছিয়ে রাখো, আমি ওখানকার কেয়ারটেকারকে খবর দিয়ে রাখছি, ওসব ব্যবস্থা করে রাখবে। তারপর সবাই মিলে খাওয়া শেষ করলাম, আমি উপরে আমার রুমে চলে আসলাম, আর দিশাও আম্মুর সাথে হাতে কাজগুলো সেরে নিল। কিছুক্ষণের মধ্যে রুমে চলে আসলাম, শুয়ে শুয়ে আমি দিশাকে জিজ্ঞেস করলাম, দিশা? দিশা বলল, বলো। আমি বললাম, তোমার কাছে অন্য দেশে ঘোরার একটা সুযোগ থাকতেও তুমি কেন আমাদের গ্রামের বাড়ি যেতে চাইলে? দিশা বলল, নিজের দেশকেই তো ভালো করে দেখার সুযোগ পাইনি, অন্য দেশে গিয়ে কি করব? আর তাছাড়া গ্রামের শান্ত প্রকৃতির মাঝে সন্ধ্যায় তোমার সাথে এক মুহূর্ত সময় কাটালেই আমার জন্য সেটা সেরা হানিমুন হবে। আমি বললাম, আর আব্বু আম্মুকে নিয়ে যেতে চাইলে কেন? আমরা তো একাই যেতে পারতাম। দিশা বলল, চুপ করো তুমি, ওনারা আমাদের বাবা মা, আমরা মজা করব আর ওনারা বাসায় পড়ে থাকবে, তা হবে না। আমি তো কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি, তাই এখন বাবা মায়ের ভালোবাসা এক মুহূর্তের জন্য মিস করতে চাই না। তাই আমার এই আনন্দের সাথে বাবা মায়ের ভালোবাসার আনন্দটাও পেতে চাই। আমি মনে মনে ভাবলাম, দিশা আমাদের পরিবারে এসেছে মাত্র কয়েকটা দিন হবে, এর মধ্যে সবাইকে কত আপন করে নিয়েছে। আমি সত্যি অনেক ভাগ্যবান, দিশার মতো একটা মেয়ে আমার জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, দিশাকে কখনোই ছেড়ে চলে যাব না, ওর বিপদে ঢাল হয়ে পাশে থাকবো। আমার বিড়বিড় করতে বলাতে দিশা বলে উঠলো। দিশা বলল, কি বিড়বিড় করে বলছো তুমি? আমি বললাম, না কিছু না। দিশা বলল, তাহলে এখন চুপচাপ ঘুমিয়ে পড়ো। আমি বললাম, তুমিও। তারপর দিশা চুপচাপ আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। এভাবে আমরা কখন ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি দিশা আমার বুকে নেই। তারপর দেখলাম ওয়াশরুম থেকে বের হলো। আমি দিশাকে বললাম, দিশা ব্যাগপত্র গুছিয়ে নাও। দিশা বলল, সেটা তোমাকে চিন্তা করতে হবে না, আমি গুছিয়ে রেখেছি। আমি বললাম, কখন? দিশা বলল, সকালে উঠেই। এখন তুমি উঠে ফ্রেশ হও, আমি নিচে গেলাম নাস্তা রেডি করতে। আমি বললাম, আচ্ছা। বলে আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। নাস্তা করে এসে রেডি হতে লাগলাম। আমি কালো পাঞ্জাবি পরেছি আর দিশাকে কালো শাড়ি পরিয়ে দিয়েছি। তারপর রেডি হয়ে নিচে আসতেই দেখি আমি কালো পাঞ্জাবি পরেছি আর দিশাকে কালো শাড়ি পরিয়ে দিয়েছি। তারপর রেডি হয়ে নিচে আসতেই দেখি আব্বু আম্মু রেডি হয়েছে। আমাদের দেখে বলল, বাহ, দুজনকে দেখে আমার কিউট রাজপুত্র আর রাজকন্যা লাগছে। আমি বললাম, থ্যাংক ইউ আম্মু, তোমাদেরও অনেক সুন্দর লাগছে। আম্মু বলল, হয়েছে, এখন চল। তারপর আমরা চারজন মিলে গাড়ির কাছে গেলাম। আমাদের নিজেদেরই গাড়ি আছে। আমি ড্রাইভিং সিটে বসলাম আর দিশা আমার পাশে সামনের সিটে বসলো, আর আব্বু আম্মু দুজন একসাথে পিছনের সিটে বসে পড়লো। তারপর আমি গাড়ি ছাড়লাম। অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি, অনেক ভালো লাগছে, মনের ভিতর অজানা ভালো লাগা কাজ করছে। 1 ঘন্টা গাড়ি চালিয়ে গ্রামের বাড়িতে পৌঁছে গেলাম। আমাদের গ্রামটা অনেক সুন্দর, শহর থেকে বেশ কিছুটা দূরে, একদম শান্তিপূর্ণ পরিবেশ। গাড়ি পার্ক করতেই বাড়ির ভিতর থেকে একটা লোক বের হয়ে এসে বলল, আসসালামু আলাইকুম স্যার। আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো হাশেম মিয়া? লোকটি বলল, আল্লাহর মেহেরবানিতে আর আপনাদের দয়ায় অনেক ভালো আছি স্যার। তারপর দিশাকে দেখিয়ে বলল, এটা আমাদের ছোট মেম সাহেব নাকি? আব্বু বলল, হাসিম বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসেন সবাই ভিতরে আসেন, আমি সব ব্যবস্থা করে রাখছি। তারপর আমরা সবাই মিলে ভিতরে চলে গেলাম। হাসিম চাচাকে বলে রাখাতে বাড়িটা আগে থেকেই গুছিয়ে রাখছে। আমি আর দিশা একটা রুমে চলে আসলাম, আর আব্বু আম্মু আরেকটা রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে আসলাম। হাসিম দুপুরের খাবারের জন্য ডেকে গেল। খাওয়া শেষে আমরা রুমে বিশ্রাম নিচ্ছি। বিকালে দিশা বলল, ও নাকি গ্রামটা ঘুরতে যাবে।
তাই আব্বু আম্মুকে বলে আমি আর দিশা গ্রামটা ঘুরতে বের হলাম। গ্রামটা ঘুরে সন্ধ্যায় মনটা একদম হালকা করে আমি আর দিশা বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি আব্বু টিভি দেখছে আর আম্মু রান্না করছে। আমরাও আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমাদের গ্রামের বাড়ির উঠানের সামনেই একটা পুকুর আছে আর পুকুরের সামনে একটা দোলনা আছে। তাই রুম থেকে পুকুরের পাশে দোলনায় এসে বসে আছি। কিছুক্ষণ পর দিশা আমায় রুমে না পেয়ে সেও দোলনার কাছে চলে আসলো। তারপর কোনো কথা না বলে দিশা আমার কোলে বসে আমার বুকে মাথা রাখলো। এখন আমি দিশাকে বললাম, কি হয়েছে? দিশা বলল, কিছু না। আমি বললাম, মন খারাপ? দিশা বলল, না। কফি খাবা? আমি বললাম, মন্দ হয় না। দিশা বলল, দাঁড়াও, এক্ষুনি আনছি। বলেই দিশা আবার ভিতরে চলে গেল। 5 মিনিট পর দিশা 2 হাতে 2টা কফির মগ নিয়ে আমার কাছে আসলো। একটা মগ আমি নিয়ে দিশাকে বললাম, ধন্যবাদ। তারপর দিশাও আমার পাশে বসে পড়লো আর কফি খেতে খেতে বলল, রাকিব। আমি বললাম, বলো। দিশা বলল, যদি আমার জীবনের প্রতিটা সন্ধ্যা তোমার সাথে এভাবে কাটাতে পারতাম তাহলে কি খুব খারাপ হতো? আমি বললাম, এভাবে বলছো কেন? দিশা বলল, কয়েকদিন পরেই তো আমরা আবার শহরের জীবনে ফিরে যাব। এভাবে আর কখনো সময় কাটাতে পারবো না, তাই বললাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি মাঝে মধ্যেই তোমাকে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে আসবো, ওকে? দিশা বলল, সত্যি নিয়ে আসবা? আমি বললাম, সত্যি। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমরা দুজন কফি খেতে খেতে সন্ধ্যার নিস্তব্ধতা অনুভব করতে লাগলাম। রাতের বেলা খাওয়া দাওয়া শেষে আমি আর দিশা রুমে শুয়ে আছি। দিশা আমার দিকে আর আমি দিশার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর আমি দিশাকে বললাম, কি কিছু বলবা? দিশা বলল, না, চুপ করে থাকো, তোমাকে দেখবো। আমি বললাম, কেন? আমাকে আগে দেখোনি? দিশা বলল, দেখছি, কিন্তু আজকে একটু বেশিই দেখতে ইচ্ছে করছে। আমি বললাম, কিছু লাগবে? দিশা বলল, না। আমি বললাম, আরে বলো, সবকিছু তোমাকে এনে দিতে রাজি। দিশা বলল, আমার কিছু লাগবে না, আমার শুধু তোমার বাচ্চার মা হতে পারলেই হবে। আমি বললাম, তোমার এই ইচ্ছেও পূরণ করব। বলেই আমি দিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোরে দিশা ঘুম থেকে তুলে নামাজ পড়ে নিতে বলল। তাই উঠে অজু করে রুমেই নামাজ আদায় করে নিলাম। তারপর দিশাও নামাজ আদায় করে আমাকে বলল, চলো সকালে খালি পায়ে ঘাসের উপর জমিয়ে শিশির কোণার উপর দিয়ে হাঁটবো। আমি বললাম, ঠিক আছে, চলো। বলে আমি আর দিশা খুব সকালে বেরিয়ে পড়লাম। গ্রামের সকালের আবহাওয়া অনেক ঠান্ডা হয়, শীতল আবহাওয়া। আর খালি পায়ে শিশিরের উপর পা দিয়ে শরীরে কেমন যেন একটা শিহরণ বয়ে গেল। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা বাড়ি ফিরলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তাটা সেরে নিলাম। বিকালবেলা আম্মু রুমে এসে বলল, চলো সবাই মিলে কোথাও থেকে ঘুরে আসি। আমি বললাম, যাওয়া যায়। কই যাবা? আম্মু বলল, এখান থেকে 10 কিলোমিটার দূরে আরেকটা গ্রামে তোর চাচার বাসা, ওখানেই তোর দাদাকে কবর দেওয়া আছে। তোর আব্বুকে ফোন করেছিল তোর চাচা, কবর মেরামত করতে হবে, তাই সেখানে যেতে হবে। কিছু টাকা দিয়ে মিলাদও পড়াতে হবে। এই সুযোগে বেরিয়ে আসা যাক। আমি বললাম, আইডিয়া খারাপ না, চলো তাহলে। তারপর আমরা সবাই যাওয়ার জন্য রেডি হলাম। গাড়িতে করে যেতে কিছুক্ষণ সময় লাগছে। চাচা আমাদের দেখে অনেক খুশি হলো। আমি ওনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম চাচ্চু। চাচ্চু বলল, ওয়ালাইকুম আসসালাম। তুমি রাকিব তাই না? কত ছোট ছিলে, কত কোলে নিয়েছি তোমাকে, আমার কোলে কত হিসু করেছো, এখন কত বড় হইছো। আমি মনে মনে বললাম, খাইছে আমার মান সম্মান, দিশার সামনে সব খাইছে। কখন কার সামনে কি বলা লাগে চাচ্চু কি এটাও জানে না? চাচুর কথাই দিশা একটু হেসে উঠলো। তারপর দিশার দিকে তাকিয়ে চাচ্চু বলল, এটা বৌমা তাই না? আমি বিয়েতে দেখেছি। দিশা বলল, জি। আসসালামু আলাইকুম। চাচ্চু বলল, ওয়ালাইকুম আসসালাম। আসো তোমরা ভিতরে আসো। তারপর ভিতরে চলে আসলাম। আমরা সবাই সোফায় বসে আছি। হঠাৎ পিছন থেকে কে জানি আমার চোখটা ধরে ফেলে। তাই আমি বললাম, কে? তারপর একটা মেয়ে কণ্ঠে বলে উঠলো, কে হতে পারি বলো তো? আমি বললাম, জানি না, সামনে আসুন প্লিজ। মেয়েটি বলল, না বলতে পারলে সামনে যাব না। আমি বললাম, আরে চোখ ছাড়ুন প্লিজ। মেয়েটি বলল, না ছাড়বো না।
তারপর আমি বিরক্ত হয়ে মেয়েটিকে সামনে আনার জন্য ওর হাত ধরে হাসকা টান মারি, আর মেয়েটিও আমার হাসকা টানে সামলাতে না পেরে আমার কোলে এসে পড়ে। তারপর আমি দেখলাম একটা অচেনা মেয়ে। মেয়েটি অবশ্য সুন্দর, যাই হোক এত বর্ণনা দিলাম না, না হলে দিশা রাগ করবে। আমি মেয়েটির দিকে তাকিয়ে আসি আর মেয়েটিও আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে নিলাম, আর তখনই মেয়েটি ইতস্তত হয়ে আমার কোল থেকে উঠে পড়ল আর বলল সরি। আমি বললাম কে আপনি? তখন পাশ থেকে চাচ্চু বলে উঠলো, কি বলো রাকিব, তুমি ওকে চিনতে পারোনি? আমি বললাম না চাচ্চু, ওকে? চাচ্চু বলল, আরে ও হলো আমার সেই একমাত্র মেয়ে জান্নাত। আমি বললাম কি জান্নাত? ও তো পিচ্চি মেয়ে ছিল, আর কিভাবে এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেল? আর ও তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। জান্নাত বলল, আমি মোটেও পিচ্চি ছিলাম না ভাইয়া, আর আমি আগে থেকে সুন্দর। আমি বললাম আইসে আগে থেকে সুন্দর, তোর তো আগে নাক দিয়ে পানি পড়তেই থাকতো। জান্নাত বলল, ভাইয়া ঠিক হচ্ছে না কিন্তু, বলেই আমাকে মারতে লাগলো। আমাদের খুনসুটি দেখে সবাই হাসতে লাগলো, আর এতক্ষণে আমি দিশার দিকে খেয়াল করিনি। দিশার দিকে তাকিয়ে দেখি দিশা আমার দিকে কিরকম করে জানি তাকিয়ে আছে। ওর এরকম তাকানো দেখে আমি ভয়ে চুপছে গেলাম। তারপর জান্নাতের থেকে একটু ডিস্টেন্সে চলে গেলাম। সন্ধ্যা নেমে আসলো, আমি দিশা জান্নাতের রুমে বসে আছি, জান্নাতও আছে, আর আব্বু আম্মু চাচ্চুদের রুমে। তখন আমি জান্নাতকে বললাম, কিরে তুই আমাদের বিয়েতে এলি না কেন? জান্নাত বলল, তখন তো আমার এইচএসসি পরীক্ষা চলছিল, তাই যেতে পারিনি, কিন্তু না যেতে পারায় আমার মন ভীষণ খারাপ হয়েছিল। আমি বললাম ও আচ্ছা। জান্নাত বলল, ভাইয়া একটা কথা বলবো? আমি বললাম বল। জান্নাত বলল, তুমি কিন্তু আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। আমি বললাম থাক, আর পাম দিতে হবে না। জান্নাত বলল, আরে পাম না, মনে হয় সব দিশা ভাবির ভালোবাসার জাদু। আমি বললাম তোরা একটু থাক, আমি আব্বু আম্মুর কাছ থেকে আসি। জান্নাত বলল ওকে, বলে আমি চলে গেলাম। তখন দিশা জান্নাতকে বলল, জান্নাত। জান্নাত বলল, জি ভাবি। দিশা বলল, তুমি কি ওকে ভালোবাসো নাকি? জান্নাত বলল, কেন ভাবি? দিশা বলল, না এমনি, তুমি বলো। তখন জান্নাত একটু ফাজলামি করে বলল, আপনাকে না ভালোবাসলে একটা না হয় চান্স নিতাম। বলেই জান্নাতও রুম থেকে বেরিয়ে আসলো কি জানি কি করতে। একটু পর দিশাও বাইরে আসলো, আর দেখলো আমি জান্নাতের সাথে হেসে হেসে কথা বলছি। ডিনার করতে অনেক রাত হলো, এখন আমাদের ফেরার পালা। চাচ্চু থাকার জন্য অনেক জেদ করলো, কিন্তু থাকলাম না, গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছি। আমি গাড়ি চালাচ্ছি, দিশা আমার সাথে বসে আছে, আর আব্বু আম্মু পিছনে। দিশা অন্যদিকে তাকিয়ে আছে আমার সাথে, এমনকি আব্বু আম্মুর সাথেও একটা কথা বলছে না। একটু পর বাসায় ফিরলাম, সবাই ভিতরে চলে গেল, আর আমি গাড়ি পার্ক করে 5 মিনিট পর ভিতরে আসলাম। তারপর নিজের রুমে চলে আসলাম, এসে দেখি দিশা শুয়ে পড়েছে। তারপর আমি ওয়াশরুম থেকে ফিরে এসে খাটে শুয়ে পড়লাম। দিশা অন্যদিকে পাশ কাটিয়ে শুয়ে আছে। আমি দিশার গায়ে হাত দিতেই দিশা আমার হাত ঝাড়ি দিয়ে ফেলে দিল। তার এই আচরণ দেখে আমি ওকে বললাম, কি হয়েছে? দিশা নিশ্চুপ। আমি বললাম, বলো কি হয়েছে? দিশা বলল, কিছু না, তুই আমাকে টাচ করবি না। তুই বলাতে বুঝে গেলাম দিশা আমার উপর প্রচুর পরিমাণে রাগ করে আছে। তাই আবার আমি বললাম, বলবা তো আমার দোষটা কোথায়? দিশা বলল, যাকে কোলে নিয়েছিলি, যার সাথে হেসে হেসে কথা বললি, তার কাছে যা, আমার কাছে কি? এবার বুঝতে পারলাম আসল কারণটা কি। জান্নাতকে দেখে দিশা জেলাস ফিল করেছে। তারপর আমি বললাম, আর কিছু? দিশা বলল, আমি না থাকলে তো তোর সুবিধাই হতো, বলে নাকি আমি না থাকলে তোরে ভালোবাসার চান্স নিত, আর তুই তো তার সাথে খুব ভালো ছিলি, দেখলামই তো। আমি বললাম, আর কিছু? এবার দিশা এক লাফে শোয়া থেকে বসে আমার মুখ থেকে তার মুখ 2 ইঞ্চি দূরত্ব রেখে ধমকের সুরে আমাকে বলল, আর কিছু মানে কি? হ্যাঁ, এগুলো শুনতে তোর তো মজাই লাগছে তাই না? এইদিকে আমার কত কষ্ট হচ্ছে, তুই বুঝতে পারছিস? দিশার চোখের কোণে পানি টলমল করছে। তাই আমি বললাম, দিশা তুমি কি কান্না করছো? দিশা বলল, না, খুশিতে হাসতেছি, তুইও হাস। আমি বললাম, সরি, আর কখনো এরকম করব না। আর তুমি তো শুধু হেসে হেসে কথা বলাই দেখলে দূর থেকে, কিন্তু কি বললো সেটা তো শোনোনি। দিশা বলল, কি বলেছে? আমি বললাম, তুমি রুমে যা যা প্রশ্ন করছো সব আমাকে বলছে, আরো বলেছে আমি ফাজলামি করে বলছি, তুমি যদি না থাকতে তাহলে চেষ্টা করে দেখতাম, কি এটাই তো? দিশা বলল, আমি বললাম, ও ফাজলামি করেছে, আর তুমি সেটাতেই রাগ করে কান্না করে দিছো। দিশা বলল, কেন কান্না করি সেটা তুমি বুঝবা না, আর শোনো। আমি বললাম, বলো। দিশা বলল, তুমি আর ওই মেয়ের সাথে কথা বলবা না, তুমি শুধু আমার। আমি তোমাকে অন্যের সাথে কখনোই দেখতে পারবো না, তার আগে আমি মরেই যাব। আমি বললাম, ধ্যাত পাগলি, কি সব বলো এগুলো? দিশা বলল, ঠিকই বলি,
তুমি অন্যদের যেটাই বলবে সেটা আমাকেই বলবে, তোমার বউকেই বলবে, বুঝলাম? কারণ তুমি শুধুই আমার, একান্তই আমার। আমি মাঝে মাঝে দিশার আমার প্রতি ভালোবাসা দেখে অবাক হয়ে যাই। কেউ এত ভালোবাসা পায় কিনা জানি না। আমার চুপ থাকা দেখে দিশা বলল, কি হলো, চুপ করে আছো কেন? আমি বললাম, না এমনি। আচ্ছা ঠিক আছে, তোমার সাথেই শেয়ার করব। দিশা বলল, লক্ষ্মী বাবুটা আমার, এবার একটু আদর করে দাও, সারাদিন অনেক কষ্ট দিছো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। বলে আমি দিশার কপালে আলতো চুমু খেলাম। তারপর দিশা আবার বলল, শুধু কপালে দিলে হবে না। আমি বললাম, তাহলে? দিশা বলল, সব জায়গায় দিতে হবে। আমি বললাম, তাহলে আমি কন্ট্রোল হারিয়ে ফেলবো। দিশা বলল, তোর সমস্যা কি? আমরা তো স্বামী স্ত্রী, আর আমরা তো এখানে হানিমুনি করতে আসছি। তারপর আমি আর কোনো কথা না বলে দিশার কপালে, গালে, নাকে, থুতনিতে একটা করে পাপ্পি দিতে লাগলাম। দিশা আমার পাপ্পির স্পর্শ পেয়ে সেও আস্তে আস্তে নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলছে। তারপর দিশায় আস্তে আস্তে আমার ঠোঁটের দিকে আসতে লাগলো। আমি দিশার ঠোঁটে আলতো করে পাপ্পি দিতেই দিশা আমার ঠোঁট তার ঠোঁটের সাথে চেপে ধরলো। দিশা পাগলের মতো আমার ঠোঁট জোড়া চেপে ধরে আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তাই দিশার থেকে ছাড়িয়ে নিলাম। আস্তে আস্তে আমি দিশাকে শুয়ে ঘাড়ে পাপ্পি দিতে লাগলাম। এভাবে দুজনেই কন্ট্রোল হারিয়ে গেলাম ভালোবাসার রাজ্যে। আর বাকি কাপলদের মধ্যে যা হয়, আমাদের মধ্যেও সেরকম কিছু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি দিশা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দুজনের শরীরেই কোনো কাপড়ের সুতা নেই। দিশাও ঘুম থেকে উঠে গেছে। তারপর বলল, গুড মর্নিং। আমি বললাম, গুড মর্নিং। দিশা জড়িয়ে ধরা অবস্থায় আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দিশার তাকিয়ে থাকা দেখে আমি বললাম, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে দেখা বন্ধ করবে কখন সেটা বলো। দিশা বলল, কি করব বলো, আমার জামাই তো আমার দিকে তাকাই না, সেজন্য আমি আমার জামাইকে দেখছি। আমি বললাম, তাই নাকি? ঠিক আছে, এই নাও, এখন থেকে সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকবো। দিশা বলল, হইছে। আমি বলার পর এখন আর নাটক করতে হবে না, এখন ছাড়ো, আমি উঠে গোসল করব। আমি দিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিয়ে বললাম, আর একটু থাকো না প্লিজ। দিশা বলল, আর একটুও না, অনেক আগে সকাল হয়েছে, আব্বু আম্মু কি ভাববে? আমি বললাম, যা ভাবার ভাবুক, আমরা তো হানিমুনে এসেছি। দিশা বলল, শরত এখন। বলেই দিশা আমার গালে একটা পাপ্পি দিয়ে লজ্জা মাখা বুক নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর আমি খাট থেকে বললাম, দিশা। দিশা বলল, কিছু বলবে? আমি বললাম, আমি আসি গোসল করতে। দিশা বলল, ফাজিল কোথাকার, ফাজলামি করবা না। আমি বললাম, আচ্ছা যাও, করলাম না, না করলে কি হবে? একটু পর দিশা গোসল করে বের হলো। তারপর আমি ওয়াশরুমে গিয়ে গোসল করলাম। তারপর একসাথে সবাই মিলে নাস্তা করে নিলাম। এভাবে আমাদের গ্রামের বাড়িতে 5 দিন কেটে গেল। এই 5 দিন সবার অনেক আনন্দেই কাটছে। অনেক সুন্দর মুহূর্ত কাটাইছি দিশার সাথে। এখন গ্রামের বাড়ি থেকে আমাদের বিদায় নেওয়ার পালা। আসার সময় আমাদের কেয়ারটেকার হাশেমের চোখ ছলছল করছে। আব্বুকে উনি বলল, স্যার, মাঝে মধ্যে সবাইকে নিয়ে এরকম বেড়াতে আইবেন, আপনাদেরও ভালো লাগবে, আমারও একটু হলেও শান্তি লাগবে। আব্বু বলল, আসবো হাশেম মিয়া, তুমি ভালো থাইকো। আসার সময় আমি তাকে কিছু টাকা বকশিশ দিলাম। সে অনেক খুশি হলো। তারপর গাড়ি চালিয়ে আমাদের শহরের বাসায় চলে আসলাম। এভাবে হাসি আনন্দে আমাদের ছোট্ট সংসার থেকে থেকে 1 বছর কেটে গেল। আব্বু এখন অফিসের সব দায়িত্ব আমাকেই দিয়েছে, তাই আমি এখন অফিসে যাই, আব্বু বাসাতেই থাকে। হঠাৎ একদিন আম্মু দিশাকে বলল, দিশা মা। দিশা বলল, জি আম্মু। আম্মু বলল, বিয়ের তো 1 বছর কেটে গেল, কই আমাদের তো নাতি নাতনির খবর তো এখনো দিলে না। এবার একটা বাচ্চা নিয়ে নাও, আমরা এখন সবল থাকতেই মানুষ করে দিয়ে যাই, বুড়ো বুড়ি হয়ে গেলে তো আর কোলে নিতে পারবো না। দিশা বলল, জি আম্মু। তারপর আমি অফিস থেকে আসলে দিশা আমাকে আম্মুর বলা সব কথা খুলে বলে। তারপর দিশা আবার বলল, আমরা তো অনেক দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি বাচ্চা নেওয়ার, কিন্তু সেটা আম্মুকে কিভাবে বলবো। আমি নিশ্চুপ। দিশা বলল, রাকিব, একটা কথা বলতে চাই তোমাকে। আমি বললাম, বলো। দিশা বলল, চলো আমরা ডাক্তারের কাছে যাই, প্লিজ তুমি অন্যভাবে নিও না, শুধুমাত্র চেক আপের জন্য। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাব, এখন ঘুমিয়ে পড়ো। দিশা বলল, বলেই দিশা আনমনে হয়ে আমার বুকে মাথা রাখলো। কখন দুজনে ঘুমিয়ে গেছি জানি না। পরের দিন সকালবেলার অফিসে গেলাম না। সকালের নাস্তা সেরে আম্মুকে একটা মিথ্যা বাহানা দিয়ে আমি দিশাকে নিয়ে ডাক্তারের কাছে আসলাম। কিছুক্ষণ পর আমাদের সিরিয়াল আসতেই আমরা ভিতরে গেলাম। সব শুনে উনি আমাদের দুজনের জন্যই কিছু টেস্ট দিলেন। আমি আর দিশা টেস্ট করার জন্য স্যাম্পল দিয়ে চলে আসলাম, কারণ ডাক্তার বলল রিপোর্ট আসতে দেরি হবে, কাল এসে রিপোর্টগুলো নিয়ে যেতে। পরের দিন আমি অফিস করে হাসপাতালে চলে গেলাম। আমি যেতেই ডাক্তার বলল, আসেন ভিতরে আসেন।
আমি বললাম আমার রিপোর্ট কি আসছে? ডাক্তার বলল কাল রাতে আসছে। আমি বললাম কোনো সমস্যা? তারপর ডাক্তার যেটা বলল সেটা শুনে আমার মাথা ঘুরে গেল, কারণ ডাক্তার বলল আমি কালকে রাতেই রিপোর্ট দেখেছি। আর রিপোর্ট দেখে যেটা বুঝলাম সেটা হলো, আমি বললাম কোনো বড় সমস্যা ডাক্তার? ডাক্তার বলল এত উত্তেজিত হবেন না, খুব একটা সমস্যা না। আমি বললাম একটু খুলে বলুন। ডাক্তার বলল আসলে সমস্যাটা আপনার না, সমস্যাটা হলো আপনার স্ত্রীর। আপনি পুরুষ মানুষ, তাই বেশি খুলে বলতে পারছি না। তবে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন, ইনশাল্লাহ আশা করা যায় ফল পাবেন, কিন্তু দেরিতে। আমি বললাম কি হয়েছে বলেন না প্লিজ। ডাক্তার বলল আপনার স্ত্রীর বাচ্চা থলিতে চর্বি বেশি জমে আছে, তাই শারীরিক সম্পর্ক করেও কাজ হচ্ছে না। আমি যে মেডিসিন দিয়েছি সেগুলো খেলে আস্তে আস্তে কমে যাবে, আর আপনি বাবাও হতে পারবেন। আমি বললাম ঠিক আছে ডাক্তার, আপনি ওষুধ লিখে দেন। তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো নিয়ে বাসায় ফিরে আসলাম। বাসায় আসতে একটু রাতই হলো। খাওয়া শেষ করে দিশা আমার রুমে আসলো আর বলল আজকে ফিরতে এত দেরি হলো যে? আমি বললাম ডাক্তারের কাছে গিয়েছিলাম রিপোর্ট আনতে। দিশা বলল ডাক্তার কি বলল? তারপর আমি দিশাকে সব কথা খুলে বললাম। আমার কথা শুনে দিশা ধপ করে ফ্লোরে বসে পড়লো, মানেও একদম শক। একটু পর দিশা দেখি নীরবে কান্না করে যাচ্ছে। দিশার কান্না দেখে আমি খাট থেকে উঠে এক ঝটকায় দিশার কাছে গেলাম আর বললাম এই পাগলি মেয়ে, কাঁদছো কেন বাচ্চাদের মতো? দিশা বলল তোমার জন্য কষ্ট হচ্ছে। আমি বললাম আমার জন্য কেন? দিশা বলল কখনো তোমাকে বাবা ডাক শোনাতে পারবো না তাই। আমি দিশার চোখের পানি মুছে দিয়ে 2 হাত দিয়ে মুখটা আমার সামনে নিলাম আর বললাম আরে বোকা নাকি তুমি? ডাক্তার বলেছে মেডিসিন খেলে সব ঠিক হয়ে যাবে, এখন না হলাম পরে তো হতে পারবো। তুমি আমার পাশে আছো তো, ব্যাস আমার আর কিচ্ছু চাই না। তুমি সারা জীবন এভাবে আমার সাথে থাকলেই আমি খুশি, কখনো তোমাকে ছেড়ে যাব না। বলেই বসা অবস্থায় আমি দিশাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। তারপরও দিশা কান্না করেই যাচ্ছে। তাই আমি বললাম দিশা তুমি যদি এরকম কান্না করতে থাকো তাহলে কিন্তু এবার আমি কেঁদে দিব, আর আমি কাঁদতে লাগলে কিন্তু আমার চোখের পানি নাক দিয়ে বের হয়। আমার কথা শুনে দিশা আবার একটু হেসে উঠল। দিশার হাসি দেখে আমি বললাম দেখো হাসলে তোমাকে কত সুন্দর লাগে, আর কখনো কাঁদবে না, আমি তোমাকে কাঁদতে দিব না, সব সময় এভাবে হাসি খুশি থেকো। তারপর দিশার সাথে আরো কিছুক্ষণ প্রেমের খুনসুটি করে দুজনেই ঘুমিয়ে পড়লাম। এভাবে আরো কিছুদিন কেটে গেল। রাতে শুয়ে আছি, হঠাৎ দিশা আমাকে বলল রাকিব। আমি বললাম বলো। দিশা বলল তুমি আরেকটা বিয়ে করো। দিশার মুখে এরকম কথা শুনে আমি চমকে উঠলাম। তারপর আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম দিশা এগুলো কি বলছো তুমি? বুঝিনি। দিশা বলল বলেছি তুমি আরেকটা বিয়ে করো। আমি বললাম কেন? দিশা বলল কারণটা তুমি ভালো করেই জানো। আমি বললাম আমি কিছুই বুঝতেছি না, আম্মু কিছু বলেছে? দিশার কোনো কথা না বলে আমার বুকে মাথা রেখে নীরবে কান্না করতে লাগলো। এতেই আমি বুঝে গেলাম। দিশা আম্মু তোমাকে কি বলেছে? দিশা বলল কিছু না। আমি বললাম তোমাকে বলতে বলছি আমি। দিশা বলল আম্মু বলেছে তোমাকে আরেকটা বিয়ে করাবে, আমার জন্য ওনাদেরকে নাকি নাতি নাতনির মুখ দেখাতে পারছি না, আমি একটা অপয়া। বলেই দিশা কেঁদে দিল। আমি দিশাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগলাম। তারপর দিশা আবার বলে উঠলো রাকিব তুমি যদি কখনো আমার বাচ্চার জন্য আমার থেকে দূরে চলে যাও তাহলে তো আমার বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে, এর থেকে আমার মৃত্যুই ভালো, কারণ আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না। আমার প্রতিটা নিঃশ্বাসে আমি তোমাকে চেয়েছিলাম। আমি বললাম দিশা এগুলো কি বলছো তুমি? তোমাকে ছেড়ে আমি কেন চলে যাব? বলেছি তো যতই ঝড়ঝাপটা আসুক না কেন তোমাকে আমি কখনোই আমার থেকে আলাদা করব না, কারণ আমিও তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না, অনেক ভালোবাসি যে তোমায়। বলেই আমি দিশার কপালে আলতো করে একটা চুমু দিলাম আর বললাম এখন লক্ষ্মী বাবুর মতো ঘুমিয়ে পড়ো প্লিজ। দিশা বলল বলেই দিশা গুটিসুটি মেরে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমিও দিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ভোরে দিশা ঘুম থেকে তুলে নামাজ পড়ে নিতে বলল, তাই উঠে নামাজ পড়ে নিলাম। আর দিশাও নামাজ আদায় করলো। তারপর আমি আবারও ঘুমিয়ে পড়লাম। আর দিশা নিচে চলে গেল নাস্তা রেডি করতে। নাস্তা রেডি করে দিশা আবার আমাকে ডেকে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে এসে নিচে নাস্তা করতে গেলাম। আজকে আর অফিসে গেলাম না, দিশা কিচেন রুমে আছে আর আমি সোফায় বসে টিভি দেখছি। আম্মুকে বললাম আম্মু 1 কাপ চা দিবে প্লিজ। আমার কথা অনুযায়ী আম্মু আমার জন্য চা বানিয়ে নিয়ে এসে আমার হাতে দিল। আমি চায়ে চুমুক দিয়ে আম্মুকে বললাম অনেক সুন্দর হয়েছে আম্মু। আম্মু বলল আমি বানাইনি, দিশা বানিয়েছে। আমি বললাম ও আচ্ছা। তারপর আম্মু সোফায় বসতে বসতে বলল রাকিব তোর সাথে আমার একটা কথা আছে। আমি বললাম জি আম্মু বলো কি বলবা। আম্মু বলল তোকে আমরা আরেকটা বিয়ে করাবো। আমি বললাম মানে কি বুঝলাম না।
আম্মু বলল, মানে তুই দিশাকে তালাক দিবি? আমি বললাম, দিশার অপরাধটা কি? আম্মু বলল, কারণ ও এত বছরেও আমাদের নাতি নাতনির মুখ দেখাতে পারলো না। আমাদের কি ইচ্ছা হয় না আমরা তোর ছেলে মেয়েদের সাথে খেলে মজা করি? আমি বললাম, সেটা ঠিক আছে, কিন্তু এখানে দিশার কি অপরাধ সেটা তো বলবা। আম্মু বলল, দিশার জন্যই তো বাচ্চা হচ্ছে না। আমি বললাম, আম্মু পৃথিবীর অন্য শাশুড়ির মতো ব্যবহার কইরো না। আম্মু তুমি ভাবলে কি করে, যে মেয়ে আমার জন্য তার সবকিছু ফেলে আমার সাথে এক কাপড়ে বের হয়ে আসছে তাকে আমি কিভাবে তালাক দিব? আম্মু নিশ্চুপ। আমি বললাম, আচ্ছা এটা যদি তোমার মেয়ে হতো, তোমার মেয়ের সাথে এমন হতো, তাহলে কি নিজের জামাইকে এভাবে বলতে পারতে? আম্মু নিশ্চুপ। আমি বললাম, আর আরেকটা কথা। আম্মু বলল, কি? আমি বললাম, আসলে সমস্যাটা দিশার না। আম্মু বলল, তাহলে? আমি বললাম, সমস্যাটা আমার কারণেই বাচ্চা হচ্ছে না। সেই দিন তোমাকে বলে আমরা বেড়াতে গিয়েছিলাম, মনে আছে? আম্মু বলল, হুম। আমি বললাম, আসলে সেদিন বেড়াতে যাইনি, গিয়েছিলাম দিশাকে নিয়ে ডাক্তারের কাছে। সব পরীক্ষা নিরীক্ষা করার পর সমস্যাটা আমার বের হয়, আর তুমি না বুঝে দিশাকে নিয়ে উল্টাপাল্টা বলতে শুরু করে দিলে। আম্মু নিশ্চুপ। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তারপর আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম। দিশাও রান্না সেরে আমার রুমে চলে আসলো। এসে আমাকে বলল, দিশা বলল, তুমি আম্মুকে মিথ্যা বললে কেন? আমি বললাম, কি মিথ্যা বলেছি? দিশা বলল, দেখো, লুকানোর চেষ্টা করবে না, আমি কিচেন রুম থেকে সব শুনেছি। দিশার কথা শুনে আমি মাথা নিচু করে রইলাম। তারপর দিশা আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? বলো, আম্মুকে মিথ্যা কেন বললে? আমি বললাম, তাহলে কি বলতাম? সত্যিটা বললে আম্মু আরো তোমাকে কথা বলতে ছাড় দিত না, আর আমি সেটা মোটেও সহ্য করতে পারতাম না, এই জন্য বলছি। দিশা বলল, তাই বলে এত বড় একটা দোষ নিজের ঘাড়ে নিলে? কিন্তু কেন? তারপর আমি দিশার মুখটা আমার হাতের মধ্যে নিয়ে বললাম, ভালোবাসি যে তোমায়। আমার কথা শুনে দিশার চোখে পানি টলমল করছে। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দিশা বলল, এত কেন ভালোবাসো আমায়? এই ভালোবাসার মূল্য আমি কিভাবে তোমাকে দিব? আমি বললাম, আমাকেও একটু ভালোবাসা দিও, তাহলেই হবে। দিশা বলল, তোমাকে সারা জীবন ভালোবাসলেও কম পড়বে। আমি বললাম, হইছে, আর পাম দিতে হবে না, এখন যাও গোসল করে আসো, একসাথে খাবো, অনেক ক্ষুধা লাগছে। দিশা বলল, আচ্ছা। বলেই দিশা ওয়াশরুমে চলে যায়। গোসল হয়ে গেলে আমরা একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। রাতে আমি আর দিশা বসে একসাথে টিভি দেখছি। আম্মু এসে বলল, রাকিব, তোর আব্বুর মাথা ব্যথা করছে, তোর কাছে কি মেডিসিন হবে? আমি বললাম, হ্যাঁ, উপরের ডয়ারে আছে। দিশা বলল, আম্মু আপনি থাকেন, আমি এনে দিচ্ছি। আম্মু বলল, না, তোমরা টিভি দেখো, আমি নিয়ে আসছি। বলেই আম্মু আমার রুম থেকে মেডিসিনটা নিয়ে আব্বুকে খাইয়ে দেয়। তার 2 দিন পর রাতে সবাই একসাথে খাবার খাচ্ছি, আর দিশা খাবার পরিবেশন করছে। হঠাৎ আম্মু বলে উঠলো, তুমি রেখে দাও, আমি নিজেই নিয়ে খেতে পারবো। দিশা বলল, কেন আম্মু, আমি দিই না? তারপর আম্মু ধমকের সুরে দিশাকে বলল, কি বললাম শুনতে পেলে না? এক কথা বারবার বলা লাগে কেন? দিশা আম্মুর ধমক শুনে চমকে উঠলো, আর তখনই দিশা আমার দিকে তাকালো। আমিও দিশার দিকে তাকালাম। বুঝলাম দিশা আম্মুর ধমক শুনে ভয় পাইছে। দিশা রীতিমতো চোখ টলমল করছে। তাই আমি আম্মুকে বললাম, আম্মু কি হয়েছে? তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো কেন? ও তুলে দিলে কি সমস্যা? আম্মু বলল, তুই চুপ থাক, তুইও কোনো কথা বলবি না। আমি বললাম, কি হয়েছে বলবা তো? আম্মু বলল, তুইও মিথ্যাবাদী। আমি বললাম, কেন? আমি আবার কি মিথ্যা বললাম? আম্মু বলল, সেই দিন আমাকে মিথ্যা বললি কেন যে তোর সমস্যা? আসল সমস্যা তো দিশার। সেই দিন তোর রুমে আমি ওষুধ নিতে গিয়ে তোদের রিপোর্টটা দেখে ফেলি, আর বুঝতে পারি সমস্যাটা দিশার। আম্মুর কথা শুনে এবার আমি চুপ হয়ে গেলাম। দিশাও চুপ করে মাথা নিচু করে আছে। তারপর আম্মু যেটা বলল সেটা আমরা দুজন মোটেও কল্পনা করতে পারিনি। কারণ আম্মু বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি বললাম, কি সিদ্ধান্ত আম্মু?
আম্মু বলল তোকে আবার বিয়ে করাবো। আম্মুর কথা শুনে আমি ভীষণ খেলাম। দিশা আমাকে পানি খাইয়ে দিল। পানি খেয়ে আমি আম্মুকে বললাম, আর দিশা? আম্মু বলল, দিশাকে তুই তালাক দিবি। এরকম অপয়া মেয়ে আমাদের দরকার নেই, আমাদের নাতি নাতনি দরকার। দিশা আম্মুর এই কথাটা শুনে আর এক মুহূর্ত এখানে থাকলো না। কান্না করতে করতে আমার রুমে চলে গেল। আর আমারও খেতে ইচ্ছে করলো না, তাই খাবারে পানি ঢেলে আমি রুমে চলে আসতে লাগলাম। আমার উঠা আসতে দেখে আম্মু বলে উঠলো, কি হলো, খাবি না? আমি বললাম, না, পেট ভরে গেছে। আম্মু বলল, শোন, যতই এরকম করিস এটাই আমার শেষ সিদ্ধান্ত, কথাটা মনে রাখিস। আমি শুধু আম্মুর কথাটা শুনে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসলাম। এসে দেখি দিশা শুয়ে পড়েছে। আমি এসে দিশাকে ডাক দিলাম, দিশা। দিশা উপর দিক হয়েই চোখ মুছতে মুছতে বললাম, বলো। দিশার কণ্ঠটা শুনে বুঝতে পারলাম ও কান্না করছে। তাই আমি বললাম, কি হয়েছে, আমার দিকে তাকাও। দিশা বলল, না, কি হয়েছে বলো, আমার ব্যথা করছে। বুঝতেই পারছি দিশা মিথ্যা বলছে। তাই দিশাকে জোর করে আমার দিকে ঘোরালাম। দেখি দিশার চোখ লাল হয়ে আছে, মানে অনেক কান্না করেছে, এখনো কান্না করতেছে। তাই আমি বললাম, ওলে বাবালে, তুমি তো বাচ্চা মেয়েদের মতো কান্না করছো। তুমি কি বাচ্চা? তুমি আমার বউ, আর আমার বউ কখনো এভাবে কান্না করে না, বুঝছো তুমি? তারপর দিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, রাকিব, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, প্লিজ আমাকে তালাক দিও না, আমি মরে যাব তোমাকে ছাড়া। আমি বললাম, ওই পাগলি, এসব কি বলছো? তোমাকে তালাক দিতে যাব কেন? তোমাকে তো বলছি আমি শুধু তোমারই। জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, তোমাকে আমি কখনোই আমার থেকে আলাদা করব না। দিশা বলল, তাহলে আম্মু যে বলল? আমি বললাম, তো কি হয়েছে, আমি কি বলেছি? তারপর আমি আবার বললাম, তুমি না খেয়ে চলে আসলে কেন? দিশা বলল, ক্ষুধা নেই। আমি বললাম, ক্ষুধা আছে কি নেই সেটা আমি জানি, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দিশা বলল, না, যেতে হবে না, তুমি আমার পাশে বসে থাকো। আমি বললাম, এত ভয় পেতে হবে না, আমি তোমার পাশেই আছি সারাক্ষণ, এখন চুপচাপ বসে থাকো, আমি খাবার নিয়ে আসছি। বলেই আমি নিচে চলে আসলাম। তারপর একটা প্লেটে কিছু খাবার নিয়ে উপরে চলে আসলাম। তারপর আমি দিশাকে নিজ হাতে খাইয়ে দিলাম। খাওয়া শেষে প্লেটটা আবার নিচে রেখে আসলাম। রুমে আসতেই আমি দিশাকে বললাম, দিশা। দিশা বলল, বলো। আমি বললাম, একটা কথা বলতে চাই। দিশা বলল, আরে বলো প্লিজ, অনুমতি নিতে হবে না। আমি বললাম, কথাটা হলো তুমি কাপড় চোপড় সব গুছিয়ে নাও। দিশা বলল, কেন? আমি বললাম, আমি আর তোমাকে এই বাড়িতে রাখবো না। দিশা বলল, রাকিব, তুমি এগুলো কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি একটু চুপ করে রইলাম। আমার চুপ থাকা দেখে দিশা আবার বলল, কি হলো, কথা বলছো না কেন? রাকিব, এবার কিন্তু আমার অনেক ভয় লাগছে, কি করতে চাইছো তুমি? আমি বললাম, আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। দিশা বলল, মানে? আমি বললাম, মানে এখানে থাকলে তোমাকে আরো অনেক কথা শুনতে হবে, যা তোমাকে অনেক কষ্ট দিবে, আর তোমার কষ্ট আমার মোটেও সহ্য হবে না। তাই আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে আমাদের কেউ চিনবে না, আর তোমাকেও কেউ কথা শোনাতে পারবে না। দিশা বলল, তুমি আমার কথা এত চিন্তা করো কেন? আমি বললাম, কারণ আমার পৃথিবী বলতে শুধুই তুমি, আমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তুমি। তাই আমার এই মূল্যবান সম্পদ আমি কখনোই হারাতে চাই না, ভালোবাসি যে তোমায়। দিশার কোনো কথা না বলে সরাসরি আমাকে জড়িয়ে ধরলো। এভাবে কিছুক্ষণ থাকায় আমি আবার দিশাকে বললাম, এখন বেশি দেরি না করে সবকিছু প্যাকিং করে নাও। তারপর দিশা প্যাকিং শুরু করলো, আমিও দিশাকে কাজে হেল্প করলাম। তারপর আমরা নিজেরাও রেডি হয়ে নিলাম। বের হতেই দিশা আমাকে বলল, রাকিব শোনো। আমি বললাম, বলো। দিশা বলল, আম্মু আব্বুকে জানানো উচিত। আমি বললাম, কি? দিশা বলল, এই যে আমরা চলে যাচ্ছি, না হলে হঠাৎ করে উধাও হয়ে গেলে ওনারাও টেনশন করবে। আমি বললাম, ঠিক আছে, তুমি যেটা বলবা ওইটাই হবে। বলে আমি আর দিশা আব্বু আম্মুর রুমে চলে আসলাম। দরজায় নক করতেই ভিতর আসতে বলল। আমাদের এভাবে দেখে আম্মু বলে উঠলো, কি ব্যাপার রাকিব, তোরা কোথাও যাচ্ছিস নাকি? আমি বললাম, আম্মু বলল, কোথায় যাচ্ছিস? আমি বললাম, জানি না। আম্মু বলল, মানে কি? আমি বললাম, মানে এই বাসা ছেড়ে চলে যাচ্ছি। আম্মু বলল, কেন? আমি বললাম, কিছু মনে কইরো না, তোমরা তো অপয়া মেয়েকে পছন্দ করো না, তাই অপয়া মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আর তোমাকে অপয়া মেয়ের মুখ দেখতে হবে না। আর আরেকটা কথা, তোমার সিদ্ধান্ত আমি মানতে পারলাম না। আমি দিশাকে তালাক দিয়ে আরেকটা বিয়ে করতে পারবো না, কারণ আমি দিশাকে ভালোবেসে বিয়ে করেছি। আর যেই মেয়ে আমার জন্য তার সবকিছু ফেলে আমার কাছে এক কাপড়ে বের হয়ে আসছে, তাকে কি করে ভাবলে আমি ছেড়ে দিব?
ওকে বিয়ে করেছি ছেড়ে যাওয়ার জন্য নয়, বরং আগলে রাখার জন্য। দিশার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ ছলছল করছে। তাই আমি ওকে বললাম, তুমি কাঁদছো কেন? বাসা ছেড়ে যাচ্ছি বলে কষ্ট পেও না। বাসা ছেড়ে যাচ্ছি, কিন্তু তোমাকে ছেড়ে যাচ্ছি না, বুঝছো? দিশা বলল, এটা কষ্টের কান্না নয়, এটা খুশির কান্না। অন্তত এই কান্নাটা আটকিও না। আমি বললাম, এখন চলো, আম্মু আসছি, ভালো থেকো তোমরা, ভুল করলে ক্ষমা করে দিও। বলেই আমি দিশার হাত ধরে আম্মুর রুম থেকে বের হয়ে আসতে লাগলাম। আর তখনই পিছন থেকে আম্মু আবার বলে উঠলো, দাঁড়াও তোমরা। আম্মুর কথায় থমকে গেলাম। তারপর পিছন ঘুরে জিজ্ঞেস করলাম, আবার কি হলো? তারপর আম্মু আমার কাছে এসে বলল, তোর আম্মুকে তুই কি ভাবিস, ভিলেন শাশুড়ি? এতদিন আমাকে এটাই চিনলি? আমি বললাম, কি বলছো আম্মু, কিছুই বুঝতেছি না। আম্মু বলল, তোকে বাসা ছেড়ে যেতে হবে না। আমি বললাম, মানে? আব্বু বলল, মানেটা আমি বলছি। তোর আম্মু শুধু দেখতে চাইছিল বিপদে তোর ভালোবাসার মানুষের জন্য কতদূর পর্যন্ত যেতে পারিস। সেজন্য এই নাটকটা আমরা দুইজন মিলে সাজাই। আম্মু বলল, তোর আব্বু আর আমি এটাই দেখতে চাইছিলাম, শত বিপদের মাঝেও ভালোবাসার মানুষের হাত ছাড়িস কিনা। কিন্তু এখন যা বুঝলাম সেটা হলো, আমার ছেলে বড় হয়ে গেছে, দায়িত্ব নেওয়া শিখে গেছে। আমি চাই সারা জীবন তোমরা এভাবে থাকো। কিছুক্ষণ চুপ থাকার পর আবার আম্মু বলে উঠলো, আর দিশা মা, আমাকে ক্ষমা করে দাও নাটক করতে গিয়ে তোমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। দিশা বলল, ছিছি আম্মু, ক্ষমা চেয়ে আমাকে ছোট করছেন কেন? সন্তানের কাছে মায়ের কোনোই ভুল নেই আম্মু, আমি তো আপনারই সন্তান। আম্মু বলল, তোমরা দুজনেই আমার সন্তান। বলেই আম্মু দিশাকে জড়িয়ে ধরলো। তারপর আবার আমরা আমাদের রুমে চলে আসলাম। এখন সব ঠিকঠাক হয়ে গেছে। দিশার সাথে আম্মু মোটেও আর খারাপ ব্যবহার করে না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন আমি অফিসে আসি, এমন সময় আম্মু ফোন দিল। ফোন রিসিভ করে বললাম, আম্মু বলো। আম্মু বলল, তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি বললাম, কেন, কি হয়েছে? আম্মু বলল, দিশা কিচেন রুমে মাথা ঘুরে পড়ে গেছে। আমি বললাম, কি, কেমনে? আম্মু বলল, জানি না, তুই সাথে করে ডাক্তার নিয়ে আসিস। আমি বললাম, আচ্ছা রাখো, আমি আসছি। বলেই ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি করে অফিস থেকে বের হয়ে ডাক্তার নিয়ে বাসায় চলে আসলাম। রুমে যেতেই আম্মুকে বললাম, এখন কি অবস্থা? আম্মু বলল, বুঝতেছি না, আমি ধরে তোর রুমে নিয়ে শুয়ে দিয়েছি। তারপর ডাক্তার দিশাকে কিছুক্ষণ চেক আপ করলো। তারপর আমি বললাম, ডাক্তার কোনো সমস্যা? ডাক্তার বলল, কোনো সমস্যা নেই, খুশির সংবাদ আছে, মিষ্টি খাওয়ান। আমি বললাম, মানে? ডাক্তার বলল, মানে আপনি বাবা হতে চলেছেন। আমি বললাম, কি? ডাক্তার বলল, হ্যাঁ, ঠিকই শুনেছেন। আম্মু দিশার কাছে গিয়ে দিশাকে জড়িয়ে ধরলো। তারপর ডাক্তারকে তার ভিজিটের টাকার সাথে আরো 1000 টাকা দিলাম মিষ্টি খাওয়ার জন্য। উনি অনেক খুশি হলেন। তারপর তাকে বিদায় দিয়ে আবার তাড়াতাড়ি করে আমার রুমে চলে আসলাম। আম্মু আব্বুকে খবরটা জানাতে গেছে। আমি গিয়ে দিশার পাশে বসে পড়লাম। দিশার হাত আমার হাতের মধ্যে নিলাম। তারপর দিশার হাতে আলতো করে একটা ভালোবাসার পরশ দিলাম। আমার চোখ পানিতে ছলছল করছে। আমার চোখে পানি দেখে দিশা বলে উঠলো, রাকিব, তোমার চোখে পানি কেন? তুমি কি খুশি নও? আমি বললাম, এটা খুশির পানি। আজকে পৃথিবীর সব খুশি তুমি আমাকে এনে দিয়েছো। দিশা বলল, পাগলটা। আমি বললাম, আজ থেকে তুমি কোনো কাজ করতে যাবে না, সব কাজ আমি করব। দিশা বলল, এই তুমি কি পাগল হইছো? কি বলছো এগুলো? আমি বললাম, খুশিতে আজ আমি আত্মহারা। এভাবে দিশার সাথে আরো কিছুক্ষণ খুনসুটি করলাম। আমি আর অফিস যাই না, আর আম্মু দিশাকে আর কোনো কাজ করতে দেয় না। এভাবে দেখতে দেখতে 10 মাস কেটে গেল। দিশাকে নিয়ে এখন আমরা হাসপাতালে, আর দিশার অপারেশন হবে। আমার অনেক টেনশন হচ্ছে। আব্বু আম্মু আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছেন আর বলছেন, টেনশন করিস না, কিছুই হবে না। কয়েক মিনিট পর ডাক্তার বের হয়ে আসলেন। আমরা সবাই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে গেলাম। তারপর আমি বললাম, ডাক্তার কি অবস্থা, দিশা কেমন আছে? ডাক্তার বলল, টেনশনের কোনো কারণ নেই, মা ও শিশু দুজনেই সুস্থ আছে। তবে আমি বললাম, তবে কি ডাক্তার? ডাক্তার বলল, আপনার 2টা কন্যা সন্তান হয়েছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2টা রাজকন্যা দিয়েছে। খুশিটা ডাবল করে দিলেন ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ। ডাক্তার বলল, ওয়েলকাম। আমি বললাম, এখন কি দিশার সাথে দেখা করতে পারবো? ডাক্তার বলল, না, আমরা আগে ওকে বেডে শিফট করি, তারপর দেখতে পারবেন। আমি বললাম, ওকে ডাক্তার। বলেই ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পর দিশাকে বেডে শিফট করা হলো। আমি আব্বু আম্মু সবাই দিশাকে দেখার জন্য ভিতরে গেলাম। দেখলাম পাশেই আমার 2 রাজকন্যা শুয়ে আছে। গিয়ে তাদের মুখের দিকে তাকাতেই মনের ভিতরে এক অন্যরকম শান্তি বয়ে গেল। এরকম শান্তি আর কোথাও পাওয়া যাবে না।
তারপর আমার রাজকন্যাকে কোলে নিতেই কলিজা একদম জুড়িয়ে গেল। পৃথিবীর সব শান্তি আমার কাছে জমা হয়েছে এরকম মনে হচ্ছে। আমি আমার দুই রাজকন্যাকে অনেক আদর করলাম। তারপর দিশা বলল, দেখছি দুই রাজকন্যা পেয়ে রাজকন্যার আম্মুকেই ভুলে গেছে রাজকন্যার আব্বু। আমি দিশার কথা শুনে একটু হেসে দিশার কাছে যেতেই পিছন থেকে আমার আঙ্গুল টেনে ধরলো আমার রাজকন্যা। এটা দেখে দিশা বলল বাহ, রাজকন্যা তো দেখছি ওর আব্বুর মতোই হয়েছে। আমি বললাম কার রাজকন্যা দেখতে হবে না। এভাবে হাসপাতালে 7 দিন থাকার পর দিশাকে রিলিজ করে দেওয়া হলো। আমার দুই রাজকন্যা আর দিশাকে নিয়ে বাসায় চলে আসলাম। আমার দুই রাজকন্যার নাম, একটা জান্নাত আর একটা রুহি। 5 বছর পর জান্নাত বলল, দিদা তোমার ছেলে কোথায়? আম্মু বলল, কেন দাদু ভাই? রুহি বলল, তোমার ছেলে অনেক পোষা, আমাদের আজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো আসছে না কেন? বলতে বলতে আমি অফিস থেকে বাসায় ফিরলাম। এসেই আমি বললাম, আমার দুই রাজকন্যা নালিশ করছে। জান্নাত বলল, তুমি আমাদের সাথে কথা বলবে না, তুমি অনেক দেরি করছো। আমি বললাম, সরি আম্মু, এই কানে ধরছি, আর এরকম হবে না। আমার কান ধরা দেখে দিশা আর আম্মু কিচেন রুম থেকে হাসছে। তারপর আমি পকেট থেকে 2টা চকলেট বের করে বললাম, আমার যে রাজকন্যা আমাকে আগে জড়িয়ে ধরে কিস করবে তাকে এই 2টা চকলেট দিব। তারপর দুজনেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে 2 গালে 2টা চুমু দিল। আমিও দুইজনকে চকলেট দিয়ে কোলে তুলে নিলাম। তারপর ফ্রেশ হয়ে সন্ধ্যার আগে দিশার 2 রাজকন্যাকে নিয়ে ঘুরতে গেলাম। অনেক মজা করলাম। দুইজন অনেক কিছু বায়না করেছে, অনেক কিছু কিনেছি। সন্ধ্যা নেমে আসছে। জান্নাত আমার কোলে আর দিশার কোলে রুহি। আমি দিশার হাত ধরে হাঁটছি। এখন মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আমার কাছে। এভাবেই আমার 2 রাজকন্যা আর তার আম্মুকে নিয়ে আমার ছোট্ট সংসারে সুখী জীবনে গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। তো এভরিওয়ান, গল্পটি এখানেই সমাপ্ত। আর গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর নেক্সট কেমন গল্প চান তাও একটু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।